জলে নেমুনি ভাবধন, ও পুকুরে নামতে নেই। আচমকা ভেসে আসা কাঁপা কাঁপা গলায় এদেশীয় টানের কথাগুলো এতটাই অপ্রত্যাশিত, চার বন্ধু রীতিমতো চমকে ফিরে তাকালাম। পাঁচিলের ধার ঘেঁষে দাঁড়িয়ে এক লোল চর্মা বৃদ্ধা, কত বয়স কে জানে, শন চুড়ি, চুলগুলো ধপধপে সাদা, গোটা মুখ জুড়ে অজস্র বলি রেখা, ঘোলাটে চোখে সরাসরি চেয়ে আছে যেন আমাদের দিকেই। কি ছিল সে চোখে কে জানে। ফটফটে দিনের আলোয় বন্ধুদের সঙ্গে থেকেও আমার বুকটা কেমন কেঁপে উঠল। পর মুহূর্তে সামলে নিয়েছি সবাই। সৌম্য দুপা এগিয়ে গিয়ে বেশ রূঢ়ভাবেই প্রশ্ন করল, এই কে তুমি? আমাদের পুকুরে আমাদেরই নামতে বারণ করছো, মানেটা কি? আর বাড়ির ভিতর ঢুকলেই বা কি করে? উত্তর দিল না মহিলা, নীরবে হাত তুলে দেখালো একদিকে। বোধহয় শেষ প্রশ্নটার উত্তর হিসেবেই। একসময় প্রায় 2 মানুষ উঁচু পাঁচিলে ঘেরা ছিল বাড়িটা, এখন তার অনেকটাই ভেঙে পড়েছে। এটা বাড়ির পিছন দিক, পিছনের বাগান শেষ হয়েছে এই পুকুর ঘাটে এসে। পুকুরের একদিকে বাঁশঝাড়, অন্যদিকে অনেকখানি পতির জমি। বাঁশঝাড় আর পুকুরের মাঝখান দিয়ে সরু পায়ে চলা রাস্তা, ওই পথে যে কেউ আসা যাওয়া করতে পারে। কিন্তু এই মহিলা এসেছে এই বাড়ির দিক থেকেই। বৃদ্ধা যেদিকে দেখালো সেখানে ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে রীতিমতো লোক চলাচলের পথ হয়ে গেছে একটা। আচ্ছা, এই ব্যাপার। রাগতভাবে সৌম্য বলে, পাঁচিলটা ভেঙে পড়া অবধি এসব উটকো লোকেদের পোয়া বারো বাড়ির মধ্যে ঢুকে পড়ে আবার মাতব্বরি করা হচ্ছে। এই এই কি চাই তোমাদের এখানে? কি মতলবে ঢুকেছো? বৃদ্ধা কিছু বলার আগেই আমার চোখ পড়েছে ওর বাঁ হাতে কতগুলো শুকনো ডালপালার দিকে। তাড়াতাড়ি বললাম, ছাড় না সৌম্য, ও বোধহয় কাঠকুটো কুড়োতে এসেছে। এই বাড়িটা কি ধর্মশালা নাকি? হ্যাঁ, যে খুশি যখন খুশি ঢুকে পড়লেই হলো। এই কাঠ নেওয়া হয়েছে তো, যাও এবার বেরো। মনে মনে হাসলাম। কলকাতায় কখনো সৌম্যর এরকম মেজাজ চোখে পড়ে না, বরং আমাদের বন্ধুদের গ্রুপে ও একটু গুটিয়ে শুটিয়ে থাকে। কিন্তু এখানে এসে অবধি ওর আচার আচরণে ওকে একটি খুদে নবাব বলেই মনে হচ্ছে। সৌম্যর পূর্বপুরুষেরা রাজা জমিদার না হলেও বিত্ত বৈভবে তাদের থেকে নেহাত কম ছিলেন না। এই অঞ্চলে তাদের যথেষ্ট দাপুট ছিল একসময়, যদিও সে রামও নেই, সে অযোধ্যাও নেই। সৌম্যর বাবা বর্তমানে সামান্য একটি ক্লার্কের চাকরি করেন। সৌম্য যদিও নিজের মেধার জোরে নামী কলেজে পড়ার সুযোগ পেয়েছে, কিন্তু অন্যান্য বন্ধুদের আর্থিক অবস্থার তুলনায় নিজের অবস্থা নিয়ে যে বেশ একটু হীনমন্যতায় ভোগে সেটা আমরা বুঝি। আমাদের ওর গ্রামের বাড়ি দেখাতে পেরে সেটা কিছুটা হলেও কেটেছে, তাই হয়তো এখানে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রমাণ করতে এতটা মরিয়া। সত্যি, ভবানীপুরে ওদের 2 কামরার ফ্ল্যাটে যারা গেছে তাদের পক্ষে বিশ্বাস করা শক্ত যে এই প্রাসাদোপম বাড়ির উত্তরাধিকারী আমাদের সৌম্য চক্রবর্তী। বৃদ্ধার মধ্যে কিন্তু সৌম্যর কথার বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখা গেল না। একইভাবে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর পায়ে ফেরার পথ ধরল। শুনলাম তখনও সে বিড়বিড় করছে, জলে নামতে নেই, ও ডাইনের পুকুর, ছেড়ে ফেলে রক্ত চুষে খাবে। ধুস, মেজাজটাই খিচড়ে দিল। সুদীপ বিরক্ত মুখে বলল, চল সোম, বাড়ি যাই। সৌম্য ঘুরে তাকালো। কেন রে, সাঁতার কাটবি না? আজ থাকবে। তন্ময় আড়মোড়া ভাঙল। বেলাও হয়েছে, আর ইচ্ছে করছে না। আছি তো কদিন, পরে দেখা যাবে, এখন চল। গোমরা মুখে বাড়ির পথ ধরল সৌম্য, সঙ্গে আমরাও। পুকুরে সাঁতার কাটার উৎসাহ ওরই সব থেকে বেশি ছিল। সাঁতার কাটতে ভীষণ ভালোবাসে ছেলেটা। আমি অবশ্য সাঁতার জানি না, জলে আমার একটু ফোবিয়াও আছে, তবে বাঁধানো পুকুরঘাটটা শুধু বসে থাকার পক্ষেও চমৎকার। এটা ওদের বাড়ির নিজস্ব পুকুর, বাইরের লোক কেউ আসে না এদিকে, সৌম্য বলেছিল। যদিও এখন দেখা যাচ্ছে কথাটা পুরোপুরি ঠিক নয়। বাড়ি ঢুকতেই দীপঙ্কর ছুটে এলো। কোথায় ছিলে তোমরা? কখন থেকে বাবা তোমাদের খোঁজ করছেন? এই তো চারপাশটা ঘুরে একটু দেখছিলাম। রান্নার কত দূর রে?
পেটে তো অলরেডি ইঁদুর দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে। সব রেডি আছে, আর তোমরা চান করে এলেই হয়। চানের কথা আর বলিস না। ভেবেছিলাম গ্রামে এসেছি, বেশ বাড়ির পুকুরে সাঁতার কেটে চান করব, তা নয়। পুকুর? দীপঙ্কর একটু চমকে উঠল। এই তোমরা খিড়কির পুকুরের দিকে গিয়েছিলে নাকি? সৌম্য ভ্রু কুঁচকল। হ্যাঁ, কেন? না না, মানে আসলে সহজ হবার চেষ্টা করেও একটু আড়ষ্ট হয়ে গেল দীপঙ্কর। না মানে আসলে আসলে কি বলতো, ওদিকটা না যাওয়াই ভালো, জানো তো। আর শুধু আমাদেরই দোষ, তোমাদের বলে দেওয়া হয়নি। কি বলতো, ওদিকে কেউ একটা যায় না, মানে সাপখোপের ভয় আছে কি না। তাছাড়া আর আর তাছাড়া তোমরা সাঁতার কাটবে সে কথা আগে বলবে তো। আমি তাহলে তোমাদের চৌধুরীদের পুকুরে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাল তোমাদের আমি চৌধুরীদের পুকুরে নিয়ে যাব। দেখবে বিরাট পুকুর, আরে দিঘি বললেই হয়। আরে আমি নিজেই তো ওখানে সাঁতার শিখেছি। সে ঠিক আছে, কিন্তু নিজেদের বাড়ির পুকুরে যাব না কেন? জল তো দিব্যি পরিষ্কার, দেখে এলাম যে। এদিকে সৌম্যর ভ্রু তখনও সোজা হয়নি। দীপঙ্করকে ইতস্তত করতে দেখে তন্ময় এগিয়ে গিয়ে ওর হাত ধরে। কি ব্যাপার বলতো? তুই কিছু লুকোচ্ছিস মনে হচ্ছে। কই না না, লুকোবো কেন, কি বলো না। দীপঙ্কর প্রাণপণে মাথা ঝাঁকিয়ে অস্বীকার করে। আচ্ছা শোনো শোনো শোনো, তোমরা চান করে এসো তো। এই মালিনী দি ইদারা থেকে জল তুলে রেখে দিয়েছে তোমাদের জন্য। ওর সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই, বোঝা গেল। এত বেলায় আর এসব ভালো লাগছিল না। গরমের দুপুরে ইদারার ঠান্ডা জল গায়ে ঢালতে দারুণ আরাম। এতক্ষণ ঘোরাঘুরি করার ক্লান্তি নিমেষেই উধাও। শুধু সৌম্যর গম্ভীর মুখ আর স্বাভাবিক হচ্ছিল না। খেতে বসার সময় দেখা হলো মনোহর জ্যাঠামশাইয়ের সঙ্গে। সৌম্যদের দুঃসম্পর্কের জ্ঞাতি। এখানকার বিষয় সম্পত্তি উনিই দেখাশোনা করেন। অবশ্য এই বসতবাড়ি বাদ দিয়ে জমি জায়গা বিশেষ কিছুই নেই এখন। তবু যেটুকু আছে তার আয় থেকে সৌম্যদের পরিমাণ সামান্য হলে উপকৃত হয়। দীপঙ্কর ওরই ছেলে। 3 মেয়ের পর এক ছেলে ভদ্রলোকের। বয়সে আমাদের থেকে বেশ কিছুটা ছোট। সৌম্য অবশ্য জ্যাঠামশাইয়ের উপর বিশেষ প্রসন্ন নয়। তার ধারণা এখানকার জমি বাড়ি বিক্রি করেই তাদের অবস্থা ফিরে যেতে পারে। কিন্তু নিজের কোনো স্বার্থে জ্যাঠামশাই তা হতে দিচ্ছেন না। আমাদের যদিও ভদ্রলোককে খারাপ লাগেনি, যথেষ্ট অমায়িক ব্যবহার। আমাদের দেখে যে খুশি হয়েছেন সেটা আন্তরিকভাবেই। রাতে খেতে বসে সুদীপ একবার হালকা করে জমি বাড়ি বিক্রির প্রসঙ্গ তুলেছিল। সে কথা অবশ্য উড়িয়ে দিলেন উনি। এই গ্রামে কি আর জমির অত দাম হয় গো বাবা? তেমন সুযোগ থাকলে আমি ফেলেই বা রাখবো কেন বলো দেখিনি? এত বড় বাড়ি দেখাশোনা করা কি আর কম ঝামেলার হয়? অবশ্য এ বাড়ির একটা অংশে উনি বাস করেন পরিবার নিয়ে। আমরাও সেখানেই উঠেছি। বাদবাকি বিরাট অংশটা কতখানি বাসযোগ্য আছে তা খেয়ে জানে। আজ দেখলাম ওর মুখ কিছুটা গম্ভীর। আমরা খেতে বসার পর বললেন, তোমরা নাকি ওই খিড়কি পুকুরের দিকে গেছিলে, খোকা বলছিল। আমরা মাথা নেড়ে সায় দিতে ওর মুখ আরো গম্ভীর হয়ে উঠল। একটু সময় নিয়ে বললেন, দেখো বাবা, সমু এ বাড়ির ছেলে, আর তোমরা আমার অতিথি। কদিনের জন্যই এসেছো। তোমাদের কোনো বিপদ যাতে না হয় সেটা আমার দেখা কর্তব্য। তাই বলছি ওদিকটা যেও না, আর জলে নামার কথা ভুলেও ভেবো না। তখন থেকে একই কথা শুনে যাচ্ছি, কেন সেটা একটু বলবেন কাইন্ডলি? কি আছে পুকুরে, কুমির না হিপোপটেমাস? জ্যাঠামশাই কিন্তু রাগলেন না। অস্বস্তি ভরা মুখে বললেন, সেই সব নয়, আসলে পুকুরটা উৎসর্গ করা। পুকুরের ওই পারে দেখেছো নিশ্চয়ই ছোট্ট একটা মন্দির আছে, আমাদের কুলদেবী সতী মায়ের মন্দির। এক সময় বংশে পরপর কয়েকটা অপঘাতে মৃত্যুর ঘটনা ঘটায় কুলগুরুর নির্দেশে ওই মন্দির প্রতিষ্ঠা করা হয় আর পুষ্করিণী উৎসর্গ করা হয়।
সেই থেকেই ওই পুকুরের জল ব্যবহার করা নিষেধ। সৌম্য চুপ করে গেল, যদিও মুখ দেখে বোঝা গেল যে সে আদৌ সন্তুষ্ট নয়। আমরাও আর কিছু বললাম না, যদিও আমাদের মনে একটা খটকা লেগেই রইল। জ্যাঠামশাই যা বলেছেন গল্পটা অত সহজ নয়, একটা কিছু ফাঁক আছে এর মধ্যে। দক্ষিণ দিকের একটা বড় ঘর আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে, পাশাপাশি দুটো খাটে 4 জনের শোবার ব্যবস্থা। চমৎকার কারুকার্য করা খাট দুটো দেখে তন্ময় কাল বলেছিল, ভাই কি দারুণ ডিজাইন রে! আর কাঠটা দেখেছিস, পিওর বার্মাটিক। শোনো, জমি টমি ছেড়ে দে, এ বাড়িতে যা ফার্নিচার আছে তারই তো ভ্যালুয়েশন কোটি টাকার কাছাকাছি হবে রে। তুই যত বলছিস অত নয়, তবে আছে কিছু। ঠাকুরদার বাবার আমল থেকেই তো আমাদের এখানে অবস্থা পড়ে এসেছে, বেশ কিছু জিনিস বিক্রিও হয়ে গেছে। তখন যেটুকু আছে সে তো এই মনোহর জেঠু আর তার ফ্যামিলি ভোগ করছে। বাবা তো এই বিষয়ে কোনো কথাই কানে তোলেন না। ঘরে এসে সৌম্যকে জিজ্ঞাসা করলাম, তোদের এই কুলদেবীর মন্দিরের ব্যাপারটা জানতিস না আগে? আমি তো এখানে খুব ছোটবেলায় এসেছিলাম, ভালো করে কিছু মনে নেই। তবে পুকুরটার কথা কেন জানি না মনে ছিল, এখন মনে পড়ছে। সেবার এসেও আমি সুযোগ পেলেই পুকুর ঘাটে চলে আসতাম। একবার বোধহয় জলের ধারেও চলে গেছিলাম, শেষ মুহূর্তে কেউ দেখতে পেয়ে সরিয়ে আনে। আর সতী মায়ের মন্দির নিয়ে কিছু একটা কথা শুনেছিলাম, স্পষ্ট মনে পড়ছে না কিছু। আমাদের বাড়িতে এসব নিয়ে কখনো কোনো আলোচনা হয় না। ছাড় তো সব। তন্ময় সুদীপ দুজনেই বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে ততক্ষণে। সুদীপ বলল, এই তোরা একটু রেস্ট নিয়ে নে। আর সৌম্য, সবাই যখন বারণ করছে, ঠাকুর দেবতার ব্যাপার, ওদিকে না যাওয়াই ভালো। ওরা 3 জনেই ঘুমিয়ে পড়ল একটু পরেই। কিন্তু বেশ কিছুক্ষণ চোখ বুজে শুয়ে থেকেও যখন ঘুম এলো না, বিরক্ত হয়ে উঠে পড়লাম। সঙ্গে আনা একটা গল্পের বই নিয়ে বারান্দায় এসে বসলাম। গল্পের বইতে মন বসছে না। বাইরে থমথম করছে রোদ ভরা জ্যৈষ্ঠের দুপুর, একটা গাছের পাতাও নড়ছে না। বাইরে বেরোনোর দরজার পাশেই একটা কৃষ্ণচূড়া গাছ, ফুলে ফুলে তার সমস্ত ডালপালায় যেন আগুন ধরে আছে। মাঝে মাঝে দূর থেকে একটা ঘুঘুর করুণ একঘেয়ে ডাক ভেসে আসছে। বন্ধুদের ডেকে লাভ নেই। দীপঙ্কর বা ওর বাড়িতে কাউকেও দেখলাম না কোথাও। আনমনে বেরিয়ে এলাম। রাস্তার দুধারে অনেক বড় বড় গাছ, যার জন্য এত চড়া রোদেও তেমন কোনো কষ্টই হচ্ছিল না। বরাবরই শহরের মানুষ আমি, এভাবে উন্মুক্ত প্রকৃতির সান্নিধ্যে আসার সুযোগ কখনো হয়নি সেভাবে। নানা রকম চিন্তা ঘুরছিল মাথায়, বেশিরভাগ ওই পুকুর সংক্রান্ত। দেবতার নামে উৎসর্গীকৃত পুকুর হলে জলে নামা বারণ হতে পারে, কিন্তু ধারে কাছে যাওয়ায় বাধা থাকবে কেন? এবাড়ির কুলদেবীর মন্দির, অথচ সৌম্য এবাড়ির একমাত্র ছেলে হয়েও সে সম্পর্কে কিছুই জানে না। প্রতিষ্ঠিত মন্দির, অথচ সেখানে কোনো পুজো আর্চার ব্যবস্থা নেই কেন? নেই যে সেটা মন্দিরের চেহারা দেখেই বোঝা যায়। ওটা যে এই বংশের কুলদেবতার মন্দির আমি কল্পনাও করতে পারিনি। কাল আসার পথেই দেখেছিলাম মন্দিরটা। মন্দিরের পরিবেশ মানুষের মনে শান্তির ভাব আনে, অথচ এই পথের পাশে গাছতলার এই পুরনো মন্দিরটা দেখেই কেমন যেন অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল আমার। সবচেয়ে বড় কথা, দেবতার নামে উৎসর্গ করা পুকুরকে ডাইনির পুকুর কেন বলল ওই মহিলা? অতীন্দ্রিয় অনুভূতি বা সিক্সথ সেন্স আমার বরাবরই প্রবল। সেই অনুভূতি আমাকে এই মুহূর্তে বলছিল কিছু একটা হতে যাচ্ছে, যা কোনো মতেই বাঞ্ছনীয় নয়। হাঁটতে হাঁটতে কতদূর চলে এসেছি, অন্যমনস্ক থাকার জন্য খেয়ালই করিনি। খেয়াল হতেই মনে হলো বাড়ি থেকে অনেকটাই দূরে এসে পড়েছি। এদিকে লোকবসতিও তেমন চোখে পড়ছে না। চিন্তায় পড়লাম, অচেনা জায়গা, এভাবে একা বেরিয়ে পড়ে ঠিক করিনি। এখন রাস্তা চিনে ফিরতে পারলে হয়। একটা লোককেও চোখে পড়ছে না যে কিছু জিজ্ঞেস করে নেব। বড় বাড়ি ওই পথে নয় বাছা, ভুল পথে যাচ্ছ। রাস্তার ধারে একটা ঝাঁকড়া গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে সকালের সেই বৃদ্ধা।
আমি তাকাতেই হাতছানি দিয়ে ডাকলো আমাকে। আর তারপরেই বয়সের তুলনায় অবিশ্বাস্য দ্রুত গতিতে রাস্তা পার হয়ে ওপাশের ঘন আমবাগান আর বাঁশবনের আলো আঁধারিতে মিশে গেল। আশ্চর্য, এখানে কখন এলো? একটু আগেও তো কেউ ছিল না ওখানে, নাকি ছিল আমি খেয়াল করিনি। কিন্তু ও জানলো কি করে যে আমি পথ ভুল করেছি? অদ্ভুত ব্যাপার। এসব ভাবতে ভাবতেই দেখি কখন নিজের অজান্তেই ওকে অনুসরণ করতে শুরু করেছি। অনুসরণ বলছি বটে, কিন্তু মহিলাকে সামনে কোথাও দেখা যাচ্ছে না। আমি শুধু তার সম্ভাব্য গতিপথ ধরে এগিয়ে চলেছি। জানি কথাটা বলা যতটা সহজ, কার্যত ততটা সহজ নয়। পথ বলতে এখানে কিছুই নেই, সবটাই জঙ্গলে ঢেকে গেছে। ঝুপসি ডালপালা ভেদ করে দুপুরের চওড়া রোদও যেন চোরের মতো ঢুকছে। পায়ে জড়িয়ে যাচ্ছে বুনো লতা। তা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত তাড়নায় আমি থামতে পারছি না, এগিয়ে যাচ্ছি এক নির্দিষ্ট দিকে। বেশ কিছু সময় পর খেয়াল করলাম বন জঙ্গল কমে আসছে। ফাঁকা জায়গা পেয়ে গেলাম আর কিছুক্ষণের মধ্যেই। বেশ বড় একটা মাঠের মতো জায়গা, পাশেই একটা মরা খাল। কাদা ছাড়া কিছুই নেই তাতে। যতদূর সম্ভব দৃষ্টি চালিয়েও কোনো বাড়িঘরের চিহ্ন চোখে পড়ল না। মাঠের একপাশে একটা বিরাট বটগাছ, তার নিচে একটা বেশ বড় পাথরের চাই। তার গায়ের সিঁদুরের প্রলেপ আর ইতস্তত ছড়িয়ে থাকা শুকনো ফুল পাতা বলে দিচ্ছে কোনো অলৌকিক দেবতা হিসেবে এর পূজার্চনা হয়। পাথরটার সামনে বসেছিল সেই মহিলা। আমার দিকে পিছন ফিরে ঘাড় না ঘুরিয়েই বলে উঠল, এসেছো? বসো এখানে। আশ্চর্য লাগছিল, ওই দুর্ভেদ্য জঙ্গলের পথ দিয়ে ও এত তাড়াতাড়ি পৌঁছলো কি করে? তার চেয়েও বড় কথা, ও কি করে জানলো আমি এসেছি বা আমি আসব? কথাগুলো ভাবতে ভাবতেই কখন যেন এগিয়ে গেছি কাছে। এই বৃদ্ধার কণ্ঠস্বর, এমনকি উপস্থিতির মধ্যেও কি যেন একটা রয়েছে, চাইলেও একে উপেক্ষা করতে পারা যায় না। পাথরটা থেকে কিছু দূরে মাটিতেই বসে পড়লাম। মহিলা মুখ তুলে তাকালো আমার দিকে। ঘষা কাঁচের মতো চোখের মণি, অথচ কি অসম্ভব তীব্র দৃষ্টি। মনে হয় যেন বুকের ভেতর অব্দি সার্চ লাইট ফেলে দেখে নিচ্ছে। আমাকে চুপ করে থাকতে দেখে নিজেই কথা বলল সে। বড় বাড়ির খোকাবাবুর বন্ধু না তুমি? খোকাবাবু মানে কি সৌম? দীপঙ্করও হতে পারে, ওরই তো ডাকনাম খোকা। সৌমদের বাড়িটাকে যে এখানকার লোকে বড় বাড়ি বলে উল্লেখ করে, সে কথা কালই শুনেছি। দীপঙ্কর না, আমি সৌমর বন্ধু, কলকাতা থেকে এসেছি। জানি জানি। মাথা নাড়ছে বৃদ্ধা। চক্রবর্তী বংশের শেষ খোকা এখন সেই শিবরাত্রিরে সলতে, কিন্তু সলতেটুকু যে নিভু নিভু করছে, টের পাচ্ছ? মেরুদণ্ড বয়ে হিম স্রোত বয়ে গেল আমার। রুক্ষ স্বরে বললাম, তার মানে কি যাতা বলছেন আপনি? স্থির চোখে চেয়ে মহিলা বলল, কি বলছি তা ভালোই বুঝছো বাছা, এখন না বুঝলেও বুঝবে ক্ষণ পরে। সাবধান করেছিলুম, খোকাবাবু কানে তুললনি, তাই তো তোমাকে টেনে আনতে হলো। গলার ভেতরটা শুকনো লাগছিল আমার। কোনো ক্রমে বললাম, কি বলতে চাইছেন? আমি তো কিছুই। এই প্রথম হাসল মহিলা, আর স্তম্ভিত হয়ে দেখলাম ওই ভাঙা গাল আর চামড়া ঝুলে পড়া মুখে সবকটা দাঁত অটুট এবং নিখুঁত। সেই পাটি সাজানো মুক্তোর মতো দাঁত আর অদ্ভুত আলো ছড়ানো হাসির দিকে চেয়ে সারা শরীর যেন শিউরে উঠল আমার। যেন স্পষ্ট অনুভব করলাম ওই শীর্ণ অথচ নুবজ বৃদ্ধার মূর্তিটা আসলে ছদ্মবেশ। এর আড়ালে সম্পূর্ণ অন্য কেউ,
অন্যরকম কেউ রয়েছে। ভয় করনি বাছা। বৃদ্ধার মুখ পলকে আবার গম্ভীর, শুধু দু চোখে কেমন যেন কৌতুকের আভাস। শরীরটা পোশাক বই আর তো কিছু নয়, পুরনো হলে সকলকেই বদলাতে হয়। কেউ কেউ তরকারি বদলাতে পারে, এই যা। সেসব কথা থাক, যা বলি শোনো আগে, হাতে সময় কিন্তু খুব কম। বলতে বলতেই আমার ডান হাতটা টেনে ক্ষিপ্র গতিতে কিছু একটা গুজে দিল আমার মুঠিতে। এই নাও, এটা রাখো, দেখো যদি কাজ হয়। চক্রবর্তী বংশের নুন খেয়েছি, তার শোধ দিতে হবে বই কি। তাছাড়া বড় তরফ যাই করুক, মেজ তরফের কোনো দোষ ছিল না কো। হ্যাঁ, কিন্তু সে রাক্ষসীকে সে কথা বোঝায় কি? একটা কথাও বোধগম্য হলো না আমার। কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তার আগেই আমায় হাত তুলে থামিয়ে দিল মহিলা। বাবা, এই বাঁদিকের পথটা ধরে সোজা চলে যাও, বড় বাড়ির খিড়কি দৌড় পেয়ে যাবে। যাও যাও যাও, দেরি করো না, আর দেরি করো না, শিগগির যাও, শিগগির। উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলাম, কিন্তু আপনি কে, আর আমাকেই বা এসব বললেন কেন? কয়েক মুহূর্ত চুপ করে রইল বৃদ্ধা, তারপর কেমন অন্যরকম স্বরে বলল, আমি কে তা তোমার এখন না জানলেও চলবে বাছা। আর তোমাকেই কেন, বড় শুদ্ধ আধার তুমি। অনেক উঁচু কোটির কোনো আত্মার অংশ রয়েছে তোমার মধ্যে। হ্যাঁ, তুমি ছাড়া আর কাউকে দিয়ে এই কাজ হতো না। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই সে আবার বলে উঠল, তোমার এক পূর্বপুরুষ পায়ে হেঁটে পঞ্চকেদার যাত্রা সম্পূর্ণ করেছিলেন, তাই না? হ্যাঁ, অঘরীনাথের সেবক তোমরা, তাই তো? বিস্মিত হবার শেষ সীমা অতিক্রম করে ফেলেছিলাম বোধহয়। তাই এসব জানা এই মহিলার পক্ষে কত দূর অসম্ভব সেই বোধটাও মস্তিষ্কে তেমনভাবে জাগল না। যন্ত্রবৎ সায় দিলাম মাথা নেড়ে। আমাদের দেশের বাড়িতে এক শ্বেত পাথরের শিবলিঙ্গের পুজো হয়, বেশ কয়েক পুরুষ ধরেই হয়ে আসছে পুজো। মূল বাড়িতে নয়, পৃথক মন্দিরে তার অধিষ্ঠান। কারণ শ্বেতবর্ণের শিবলিঙ্গের পুজো নাকি গৃহীর করা উচিত নয়। অঘরীনাথ বলেই তাকে ডাকা হয় বটে। বিপদ বুঝলে তাকে স্মরণ করো। মহিলার স্বর অদ্ভুত গাঢ়। মানুষ তাকে ভুলতে পারে, সে কাউকে ভোলে না। যে একবার স্মরণে আসে তাকে তো নয়। দ্রুত পায়ে বাড়ির দিকে ফিরছিলাম। রোদ মরে এসেছে এতক্ষণে। কখন যে ঝুপ করে আবার অন্ধকার নামলো খেয়ালই করিনি। পুকুরের পাশ দিয়ে হাঁটতেই কেমন গা ছমছম করে উঠল আমার। হঠাৎ দেখলাম পুকুরের উপর একটা আলো। ঠিক তাকাইনি ওদিকে, চোখের পাশের দৃষ্টির একটা আবছায়া থাকে, তাতেই মনে হলো যেন নীলাভ আগুনের শিখার মতো একটা আলো আস্তে আস্তে রূপ পাল্টাচ্ছে। আলোটা যেন কোনো নারীর অবয়ব। এই বর্ণনা দিতে যতটা সময় লাগলো তত সময় লাগেনি জিনিসটা দেখতে। চমকে উঠে ভালো করে তাকাতেই দেখি কোথাও কিছুই নেই। কাকচক্ষু জল স্থির নিষ্পন্দ। তবু সেদিকে তাকিয়েই অদ্ভুত আতঙ্কের ভাব জাগলো আমার মনে। মনে হলো এখান থেকে ছুটে পালিয়ে যাই। প্রায় ছুটতে ছুটতেই বাগান পেরিয়ে বাড়ির মধ্যে এসে ঢুকলাম। বারান্দায় বাড়ির সবাই উত্তেজিতভাবে আলোচনা করছে। শুধু সৌমকে দেখলাম না। আমায় দেখে সুদীপ চেঁচিয়ে উঠল, আরে এই তো রোহান, কোথায় ছিলি তুই এতক্ষণ? আর বলিস না, একটু ঘুরতে বেরিয়েছিলাম, তারপর রাস্তা গুলিয়ে ফেলি, তাই দেরি হয়ে গেল। আরে বাবা, একটু বলে যেতে কি হয়েছিল? ফোনটাও তো ঘরে রেখে গেছিস, সবাই টেনশন করছে। বকাবকির প্রাথমিক ধাপটা পেরোনোর পর বিরক্তভাবে তন্ময় বলল, কি যে করিস তোরা? সোম ওদিকে জ্বর বাঁধিয়ে বসে আছে, আর এদিকে তুই। সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল আমার। জ্বর? কখন থেকে? এই তো বিকেল থেকে তোকে দেখতে পাচ্ছি না, সৌম্যকে ডাকছি উঠছে না।
বৃদ্ধার কথাগুলো কানে বাজছিল আমার। আর কিছু শোনার অপেক্ষা না করে ঘরে ছুটলাম। সৌম্য শুয়েছিল চোখ বন্ধ করে, কপালে হাত রাখলাম। বেশ জ্বর, অন্তত 2-এর কাছাকাছি হবে। আলতো ঠেলা দিয়ে ডাকলাম, এই এই সৌম্য, সৌম্য। রক্তাভ চোখ মেলে তাকালো সে। বড্ড গরম লাগছে রে, এই ফ্যানটা বাড়িয়ে দে না। ফ্যান? আমি সুইচের দিকে তাকালাম। ফ্যান তো ফুল স্পিডে ঘুরছে রে। ও, ঘুরছে? তাহলে জানলাগুলো একটু খুলে দে বরং। উফ, ভীষণ গরম পড়েছে রে। আমি উত্তর দিলাম না। দক্ষিণের 2টো জানলাই খোলা। এই সন্ধেবেলা বেশ ভালোই হাওয়া আসছে। আর জ্বরে যার গা পুড়ে যাচ্ছে তার এত গরম লাগে কি করে? বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলাম, ডাক্তারকে খবর দেওয়া হয়েছে? দরকার নেই। তন্ময় একটু অবহেলার সঙ্গে বলল, রোদে রোদে ঘুরে জ্বর এসেছে, আর কি, প্যারাসিটামল দেওয়া হয়েছে, কমে যাবে। কখন দিয়েছিলি প্যারাসিটামল? আমার গলার আওয়াজে সচকিত হলো তন্ময়। এই 4:30 হবে। 100 উঠেছিল টেম্পারেচার তখনই। কেন বলতো? আমি ঘরের দিকে তাকালাম। এখন 6টা বাজে। 1.5 ঘন্টা হলো ওষুধ পড়েছে, অথচ জ্বর নামার বদলে বেড়েছে। জ্যাঠামশাই, আপনি প্লিজ এখানে একটা ভালো ডাক্তার কে আছে তাকে ডাকার ব্যবস্থা করুন। জ্যাঠামশাই নিঃশব্দে উঠে গেলেন, মুখ থমথমে। আচ্ছা, উনিও কি বুঝতে পেরেছেন? নাকি এখানে সৌম্যর কিছু হলে ওর উপর এই সমস্ত দায়িত্ব এসে পড়বে, এ কথাই ভাবছেন? বন্ধুরা চেপে ধরল আমাকে। কি ব্যাপার বলতো? তুই কিছু একটা চেপে যাচ্ছিস আমাদের কাছে। কি বলবো ওদের? সঠিক কিছু তো আমিও জানি না, কিন্তু আমার বুকের ভেতর পাগলা ঘন্টি বাজছে। বড় তাড়াতাড়ি এসে পড়ল বিপদটা। বিপদের প্রকৃতি বুঝে ওঠার আগেই আমার আশঙ্কা সত্যি করে ক্রমশ অবস্থা খারাপ হতে শুরু করলো সৌম্যর। জ্বর উঠেছে হু হু করে। ডাক্তার ডাকা এবং আরো 2টো ওষুধ খাওয়ানো সত্ত্বেও গায়ে হাত ছোঁয়ানো যাচ্ছে না তার। সেই সঙ্গে কি অসহ্য যন্ত্রণায় কাটা পাঠার মতো ছটফট করছে ছেলেটা। মুখে একটাই কথা, গরম। ওহ, অসহ্য গরম। সারা শরীর জ্বলে যাচ্ছে। দম বন্ধ লাগছে। একটু হাওয়া, একটু একটু ঠান্ডা জল। গরম। ওহ, অসহ্য সমানে গরম। মাথায় জলপট্টি দিচ্ছে সান্ত্বনা সারা দিয়ে শরীর জ্বলে যাচ্ছে। দীপঙ্করের ওপরের দম দিদি। বন্ধ লাগছে। সেও কপাল ছোঁয়াতে না ছোঁয়াতেই শুকিয়ে যাচ্ছে তাপে। একসময় সান্ত্বনা দি বলে উঠল, তুমি সৌম্যর কাছে বসো ভাই, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। সত্যি গরমে আর পারা যাচ্ছে না। খুব অবাক হলেও কিছু বললাম না। এসে বসলাম সৌম্যর বিছানার পাশে। আর প্রায় ছ্যাঁকা খেয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে হলো। বিছানাটা আগুনের মতো গরম। তোষক, বালিশ, এমনকি কাঠে পর্যন্ত হাত ছোঁয়ানো যাচ্ছে না। চারপাশ দিয়ে যেন গরম হলকা বয়ে যাচ্ছে। অথচ পাশের খাটে এতক্ষণ বসে আছি সেটা সম্পূর্ণ স্বাভাবিক। খেয়াল করলাম সৌম্যর ধপধপে ফর্সা রং যেন কালচে দেখাচ্ছে। সারা শরীরের জায়গায় জায়গায় ফুটে উঠেছে ঝলসে ওঠার মতো দাগ। মুখ কালো করে বসে আছে তন্ময় আর সুদীপ। রীতিমতো ভয় পেয়েছে ওরা। স্বাভাবিকভাবেই মনে পড়ল সৌম্যর মা বাবা কিছুতেই ওকে পাঠাতে চায়নি এখানে। আমাদের দার্জিলিং ট্যুরটা হঠাৎ ক্যান্সেল হওয়ায় সৌম্য এখানে আসার কথা তুলেছিল। খুব জেদ করে রাজি করিয়েছিল কাকু কাকিমাকে। শেষ পর্যন্ত আমরা ওকে চোখে চোখে রাখবো এই শর্তে ওরা রাজি হয়েছিলেন। ঘর ছেড়ে বেরিয়ে এলাম। একটা হিসেব মেলাতেই হবে আমাকে। দালানে গম্ভীর বিষণ্ণ মুখে পায়চারি করছেন মনোহর জ্যাঠামশাই। এখন অনেক রাত, তবু দীপঙ্কর গেছে ডাক্তারকে আরেকবার ডেকে আনতে। জেঠিমা রান্নাঘরে। যদিও খাওয়ার ইচ্ছে কারোরই নেই, তবু বাড়িতে অতিথি, গৃহিণীকে তো আয়োজন করে রাখতেই হবে। জ্যাঠামশাই, চমকে মুখ তুললেন উনি। ও তুমি, এ কি বিপদ হলো বলো তো দেখি বাবা। সেটাই জানতে চাইছি জ্যাঠামশাই, কি করে এই বিপদ হলো সৌমর? মুহূর্তে ওর মুখ ছাই বর্ণ। মানে কি কি বলতে চাইছো কি তুমি? কিছুই বলতে চাইছি না জ্যাঠামশাই, শুনতে চাইছি।
আপনি যা জানেন এখনো বললে হয়তো বিপদ এড়ানো যাবে, কি বলবেন যেন বুঝে উঠতে পারছেন না উনি। কিছুটা আন্দাজে ঢিল মারলাম এবার। আপনাদের কুলদেবী সতীমার কথা বলেছিলেন না? ওই যার মন্দির আছে, উৎসর্গ করা পুকুর, কে এই সতীমা? পুরাণের দাক্ষায়ণী সতী নাকি? ধপ করে বসে পড়লেন উনি। দুপায়ে দাঁড়িয়ে থাকার জোরটুকুও যেন চলে গেছে। কিছুক্ষণ চুপ থেকে ধরা গলায় বললেন, তুমি কতটা কি বুঝেছো তা জানি না, তবে এটুকু বুঝতে পারছি তোমার থেকে আর কিছু লুকিয়ে লাভ নেই। বিশেষ করে সমুর যখন জীবন মরণ সংকট, তুমি ঠিকই ধরেছ। সতীমা কোনো দেবী নন, এই বংশেরই এক হতভাগিনী কুলবধূ, যিনি তার স্বামীর চিতায় সহমৃতা হয়েছিলেন। সেটা আগেই আন্দাজ করেছিলাম। এই নৃশংস প্রথাকে গ্লোরিফাই করার জন্য মন্দির প্রতিষ্ঠা করা, এরকম আমি আগেও দেখেছি। ম্লান মুখে মাথা নাড়লেন জ্যাঠামশাই। ঠিকই বলছো বাবা, তবে এক্ষেত্রে ঘটনা শুধু এইটুকুই নয়, এর ইতিহাস আরো দীর্ঘ। তারপর সংক্ষেপে উনি বর্ণনা করলেন সেই মর্মান্তিক কাহিনী। কাহিনী নয়, ইতিহাস। সৌম্যর পূর্বপুরুষেরা যে বিপুল সম্পত্তির অধিকারী ছিলেন তা তাদের পৈতৃক বা স্বোপার্জিত নয়, বেশিরভাগটাই দেবোত্তর, যা সেবায়েত হিসেবে তারা ভোগ দখলের অধিকারী ছিলেন। এককালে চক্রবর্তী বংশের অবস্থা ছিল নিতান্তই সাধারণ, দরিদ্র বললেও অত্যুক্তি হয় না। কিন্তু এই বংশের একটি ছেলেকে সুদর্শন, সচ্চরিত্র ও মেধাবী দেখে স্থানীয় জমিদার তাকে ঘর জামাই করতে চান। বিনিময়ে তার পিতৃকুলকে মোটা টাকা নগদ এবং বেশ কিছু ধানি জমি দেন বর্পণ হিসেবে। চক্রবর্তী বংশের বৈষয়িক উন্নতির সেই শুরু। নিয়তির পরিহাস। ধনী শ্বশুরকুল, সুন্দরী স্ত্রী, কিছুই ছেলেটির ভাগ্যে সইল না। বিয়ের মাত্র বছরখানেকের মধ্যেই তার অকাল মৃত্যু হয় এবং বংশগৌরব বহু গুণ বৃদ্ধি করে সেই ভূস্বামী কন্যা সহমরণে যান। অতঃপর ধনী জমিদার মৃতা কন্যার স্মৃতির উদ্দেশ্যে একটি মন্দির নির্মাণ করেন এবং বিপুল পরিমাণ ভূসম্পত্তি মন্দিরকে দান করে কন্যার শ্বশুরকুলকে তার সেবায়িত নিযুক্ত করেন। সেই আদি সতী মন্দিরের ধ্বংসাবশেষ আজও আছে এই গ্রামে। সেবায়েতির একটা শর্ত ছিল, প্রতি পুরুষে বংশের অন্তত একজন বিধবাকে সতী হতে হবে, বধূ হোক বা কন্যা। কোনোদিন এই নিয়মের ব্যত্যয় হলে সেবায়েতি চক্রবর্তী বংশের হাতছাড়া হবে এবং অন্য কোনো ব্রাহ্মণ পরিবার সেবায়েত নিযুক্ত হবে। বেশ কয়েক পুরুষ ধরে এই বর্বরচিত প্রথা চলে আসার পর প্রথম এর প্রতিবাদ করেন সৌমুর প্রপিতামহ ধীরেন্দ্রনাথ চক্রবর্তী। তারা 3 ভাই ছিলেন, তিনি মধ্যম। তিনি নিজের স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে পৃথক বাড়িতে থাকা শুরু করেন এবং বড় ভাইকে মৌখিকভাবে জানান প্রয়োজনে তিনি ধন সম্পত্তির সমস্ত দাবি ত্যাগ করবেন, কিন্তু তার স্ত্রী, কন্যা বা বংশের কাউকেই এই ঘৃণ্য প্রথার শিকার হতে দেবেন না। সম্ভব হলে এই প্রথা তিনি বন্ধই করতেন, কিন্তু ততখানি সামর্থ্য তার ছিল না। এদিকে ছোট ভাই সুরেন্দ্রনাথ ইতিমধ্যেই হঠাৎ মারা যান। তার স্ত্রী চারুশশী তখন 3 মাসের অন্তঃসত্ত্বা। বড় কর্তা নরেন্দ্রনাথ পড়লেন লোভে। ছোট বউ যে গর্ভবতী একথা বাইরের কেউ জানে না, সকলেই জানে সুরেন্দ্রনাথ নিঃসন্তান মারা গেছেন। মেজ তরফ সম্পত্তির দাবি একরকম ত্যাগই করেছেন। এখন ছোট ভাইয়ের স্ত্রীকে সহমরণে পাঠাতে পারলে নিশ্চিন্তে 16 আনার সম্পত্তি একাই ভোগ করা যায়। আমি রুদ্ধশ্বাসে প্রশ্ন করলাম, কিন্তু তা হয় কি করে? এই অবস্থায় তো। জ্যাঠামশাই মাথা নাড়লেন। হ্যাঁ, গর্ভাবস্থায় বা কোলে দুগ্ধপোষ্য শিশু থাকলে সেই মহরণে যেতে পারে না, তেমনটাই শাস্ত্রের বিধি। নরেন্দ্রনাথ ভেবেছিলেন কেউই জানতে পারবে না,
সেবায়েতি বজায় রাখার শর্তের কোটাও পূর্ণ হবে। এদিকে একা 16 আনা মালিক হবারও সুযোগ। এক ঢিলে 2 পাখি। সেভাবেই সব আয়োজন হয়ে গেল। বীরেন্দ্রনাথ উপস্থিত ছিলেন না, সপরিবারে তীর্থ দর্শনে গেছিলেন, নইলে হয়তো একটা বাধা আসত। মহাসমারোহে চিতা সাজিয়ে সিঁথিতে মুঠো মুঠো সিঁদুর, পায়ে জবজবে আলতা, চওড়া লাল পেরের শাড়ি পরিয়ে চারু শশীকে তুলে দেওয়া হলো স্বামীর চিতায়। অসহায় মেয়েটির কাতর আবেদনে কর্ণপাত করার মতো একটা মানুষও সেদিন ছিল না। ওই পুকুরটা তখন ছিল মূল বাড়ির বাইরে, বলা ভালো বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। পুকুরের ওপাশে যে পতির জমি, ওটা ছিল গ্রামের শ্মশানের অংশ। জাতপাতের মানামানি তখন সমাজে প্রবল, মৃত্যুতেও জাতিভেদ। ওই পতির জমির অংশে দাহ হতো তথাকথিত উচ্চ বর্ণের সব, আর বাকিদের যেতে হতো আরো কিছুটা এগিয়ে নদীর ধারে। ছোট নদী একটা ছিল তখন শ্মশানের ধার ঘেঁষে, এখন যদিও মজে গেছে। যদিও চিতায় তোলার আগে বেশ খানিকটা ধূত্রবাটা মেশানো সিদ্ধি এক বাটি খাইয়ে অর্ধ অচেতন করা হয়েছিল চারুশশীকে, কিন্তু আগুনে পোড়ার জ্বালা কি অতই সহজ? সর্বাঙ্গে আগুন ধরে যেতেই সম্পূর্ণ জ্ঞান ফিরে এসেছিল তার। চিৎকার করে ঝাঁপ দিয়েছিল চিতা থেকে। কেউ কিছু করার আগেই সভয়ে দেখেছিল একটা জ্বলন্ত আগুনের শিখা তীর বেগে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল পুকুরের জলে। যখন আধ পোড়া দেহটা তুলে এনে আবার চিতায় দেওয়া হলো, তখন তার দেহে প্রাণ নেই। কিন্তু চিতাভস্য থেকে নাভি সংগ্রহ করতে গিয়ে ডোমদের হাতে এলো পুড়ে কুঁকড়ে যাওয়া অপরিণত এক মানব ভ্রূণ। তারপর আর কি, লোক জানাজানি হতে সময় লাগেনি। এহেন অশাস্ত্রীয় কাজ করার দরুন সেবায়েতি হাতছাড়া হয়ে গেল চক্রবর্তী বংশের। স্বাভাবিকভাবেই তাদের অবস্থা আগের চেয়ে আরো খারাপ হয়ে পড়ল। তবে নরেন্দ্রনাথের পূর্বপুরুষেরা ছিলেন খুব বুদ্ধিমান। সময় থাকতে থাকতে বসতবাড়ি ও আরও কিছু বিষয় সম্পত্তি করে রেখেছিলেন, তাই একেবারে গরিব হয়ে পড়েননি তারা। তবে বিপদটা এলো অন্য দিক থেকে। সুরেন্দ্রনাথ চারুশশীর ঘাট কাজের দিন পা পিছলে পড়ে। এই পুকুরে ডুবেই মৃত্যু হয় নরেন্দ্রনাথের বড় ছেলের। ছোট ছেলের মৃত্যু হয় কয়েকদিনের তফাতে, বাড়ির ছাদ থেকে পড়ে। একমাত্র মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসেছিল কিছুদিনের জন্য, এই বাড়িতেই মারা যায় আগুনে পুড়ে। সে মৃত্যুও রহস্যাবৃত। শোনা যায় অতি অল্প সময়ের মধ্যে সবকটি সন্তানকে হারিয়ে নরেন্দ্রনাথ সম্পূর্ণ উন্মাদ হয়ে যায়। বছর তিনেক এই অবস্থায় জীবিত থাকার পর একদিন তাকে ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। 2 চোখ বিস্ফারিত, যেন অবিশ্বাস্য আতঙ্কে হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু ঘটেছে। বীরেন্দ্রনাথকে বাধ্য হয়েই অবশিষ্ট পরিবারের এবং বিষয় সম্পত্তির ভার নিতে হয়। কিন্তু তারও একটি ছেলের অপঘাতে মৃত্যু হওয়ার পর তিনি আর কোনো ঝুঁকি নিতে চাননি। কলকাতায় বাড়ি ভাড়া করে স্ত্রী এবং অন্য সন্তানদের সেখানে পাঠিয়ে দেন। এখানকার বিষয় সম্পত্তি যতটা সম্ভব বিক্রি করে দেন। কিন্তু 2 পুরুষ ধরে বহু চেষ্টা সত্ত্বেও এই বসতবাড়ি বিক্রি করা যায়নি। যতবার চেষ্টা করা হয়েছে কোনো না কোনো বিঘ্ন ঘটেছেই। ফলে এখন আর চেষ্টা করা হয় না, করলেও লাভ হবে না, কারণ সম্ভাব্য ক্রেতারা এই বাড়ির দুর্নামের বিষয়ে ভালোভাবেই অবগত। সৌম্যর প্রপিতামহ আর একটা কাজ করেছিলেন বলে শোনা যায়। কোনো এক তান্ত্রিককে দিয়ে ওই পুকুর বন্ধন করান, বস্তুত নতুন সতী মন্দির লোকের চোখে ধুলো দেবার জন্যে। পুকুরটা থেকে সকলের দৃষ্টি দূরে রাখার জন্যই ওই মন্দির স্থাপন আর পুকুর উৎসর্গের নাটকটা করা হয়। সেই তান্ত্রিক নাকি বলেছিলেন চক্রবর্তী বংশের ওপর প্রতিশোধের উদ্দেশ্যেই চারুশশীর প্রেতাত্মা আশ্রয় নিয়েছে ওই পুকুরে। এই প্রেতাত্মাকে সম্পূর্ণ নিবারণ করার ক্ষমতা তার নেই, কিন্তু এর হাত থেকে বাঁচার উপায় তিনি করতে পারেন
ওই পুকুরকেই বন্দি করে। কিন্তু এই বংশের কেউ যদি কোনো দিন ওই পুকুরের জল স্পর্শ করে তাহলে এই বন্ধন নষ্ট হয়ে যাবে। কথা শেষ করে কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসে পড়লেন জ্যাঠামশাই। তারপর ধরা গলায় বললেন, এই জন্যই সমুর মা বাবা ওকে চিরকাল এই অভিশপ্ত বাড়ি থেকে দূরে রেখেছে। কখনো সামনে কোনো আলোচনা পর্যন্ত করেনি, যাতে ওর কৌতূহল জাগে। তা সত্ত্বেও কেন এলো? সেবার যখন এসেছিল তখনই তো আমরা বুঝেছিলাম ওই পিশাচী দৃষ্টি সমুর দিকে, এই চক্রবর্তী বংশের শেষ বংশধরের দিকে। আমাদের শত সাবধানতা সত্ত্বেও বারবারও ছুটে যেত ওই পুকুর ঘাটে। একবার তো নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনা হয়েছিল ওকে। কেন ওর নিয়তি ওকে এখানে টেনে আনলো? কার্যকারণ সম্বন্ধ স্পষ্ট হয়ে উঠেছিল আমার কাছে। পুকুরের কাছে যেতে বাধা দেওয়া, মন্দির দেখে অশুভ অনুভূতি, সৌমর অসুস্থতা, শরীরের অস্বাভাবিক তাপ, আগুন হয়ে ওঠা বিছানা। আগুন! সেদিনের সেই লেলিহান চিতার আগুন কি আজও বয়ে নিয়ে এসেছে সেই অতৃপ্ত অশরীরই? প্রতিহিংসা পূর্ণ করবে বলে শুনলাম পিছন থেকে তন্ময় বলছে, কিন্তু সৌম্য তো আর জলে নামেনি, এমনকি হাতও দেয়নি। একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল আমার। পুকুরঘাট থেকে ফিরে আসছি আমরা। সৌম্য বোধহয় নিজের অসন্তোষ বোঝাতেই একটা ঢিল কুড়িয়ে নিল, ছুঁড়ে মারল ওই পুকুরের জলে। মারার সঙ্গে সঙ্গেই কোথা থেকে ছুটে এলো এক ঝলক ঠান্ডা হাওয়া। জ্যৈষ্ঠের দুপুরে অত ঠান্ডা হাওয়া হয় না। পুকুরের জলে অনেকগুলো ঘূর্ণি উঠল। একটা মাত্র ঢিলে অতগুলো ঘূর্ণি ওঠে না, থাকেও না অতক্ষণ। কোনো বস্তুর দ্বারা স্পর্শ, সেও স্পর্শ বই কি এক আশঙ্কায় আমি চেঁচিয়ে উঠলাম, তোরা এখানে যে? শান্তনাদি যদি সৌম্যকে সামলাতে না পারে? পর মুহূর্তেই আমার আশঙ্কা সত্যি করে শান্তনাদির আর্তচিৎকার ভেসে এলো ঘর থেকে। আমরা ছুটে গিয়ে দেখি শান্তনাদি ছিটকে পড়ে আছে ঘরের কোণে। আমাদের দেখে কোনো রকমে নিজেকে সামলে জানালো, সৌম্য সমানে ছটপট করছিল গরম গরম বলে। ও থামতে পারছিল না। হঠাৎ বাইরে থেকে কাকে দেখে যেন তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। উঠে বেরিয়ে যেতে চায়। শান্তনাদি আটকাতে গেলে অমানুষিক শক্তি দিয়ে তাকে ঠেলে ফেলে দিয়েছে। আমি বাইরের দরজার দিকে তাকাই। ওই দরজাটা, ওটা খোলাই ছিল। হ্যাঁ, আসলে ও গরমে এত কষ্ট পাচ্ছিল বলেই তো সব দরজা জানলাই খুলে দিয়েছিলাম। তুমি কাউকে দেখোনি শান্তনাদি? শান্তনাদি জোরে মাথা ঝাঁকাই। কেউ ছিল না বাইরে। কে জানে সমু তাহলে কাকে দেখে অমন করলো? বোধহয় জ্বরের ঘরে। কিন্তু আমার যা দেখার দেখা হয়ে গেছে। দরজার কাছে খটখটে শুকনো লাল সিমেন্টের মেঝের ওপর একজোড়া জল কাদা মাখা মেলি পায়ের ছাপ। ছুটে বেরোলাম ঘর থেকে। তন্ময় সুদীপ পিছনে আসছে। বুঝতে পারছি সময় নেই হাতে। সৌম্য পুকুর অব্দি পৌঁছানোর আগেই ওকে আটকাতে হবে, যে করেই হোক। বাগানের ভিতর ইলেকট্রিক লাইটের ব্যবস্থা নেই, সামান্য চাঁদের আলোই ভরসা। কিন্তু তাতে দৃষ্টি চলার থেকে দৃষ্টি ভ্রমই বেশি হচ্ছে। হোক, তবু সৌম্যকে খুঁজে বের করতেই হবে। ও তো সৌম্য, ওই তো সৌম্য। কিন্তু এমন অন্ধভাবে কাকে অনুসরণ করছে ও? কে হেঁটে যাচ্ছে ওর সামনে সামনে? লাল পাড় শাড়ি জড়ানো এক নারী অবয়ব। আবছা আলোয় বোঝা যাচ্ছে পাড়ের রং, দেহের গঠন সৌষ্ঠব। সৌম্য, সৌম্য, সৌম্য! সৌম্য! গলা ফাটিয়ে চিৎকার করি তিনজনে একসাথে। সৌম্য নয়, নারী মূর্তি মুখ ফেরালো। চাঁদ এখন আমাদের মাথার উপর। সেই আলোই দেখলাম অপূর্ব মুখশ্রী, কিন্তু দু চোখে কি বিজাতীয় জিঘাংসা। হেসে উঠল মেয়েটি। ঘৃণা আর বিদ্বেষ, আক্রোশ আর উদ্ধত্ত, বিদ্রুপ আর ক্রোধ যেন ঝরে পড়ল তার হাসিতে। যে কোনো মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার পক্ষে সেই হাসি যথেষ্ট ছিল। আমরা পৌঁছতে চাইলাম সৌম্যর কাছে, যেন আমাদের অভিপ্রায় বুঝেই সে একটা হাত তুলল বাধা দেওয়ার ভঙ্গিতে।
সে হাত থেকে উড়ে এলো কতগুলো আগুনের ফুলকি, ছিটকে পড়ল পাশের এক ঝোপের গায়ে। মুহূর্তে দাও দাও করে জ্বলে উঠল ঝোপটা। তার থেকে আর একটা ঝোপ, তার থেকে আর একটা ঝোপ, আরও একটা। মুহূর্তে সৌমকে ঘিরে তৈরি হয়ে গেল অগ্নিবলয়। আমাদের আর সৌমর মাঝে এখন আগুনের প্রাচীর। আমাদের চোখে জল এসে যাচ্ছিল। তন্ময় সুদীপেরও মুখ ফ্যাকাশে। এইভাবে চোখের সামনে সৌমকে হারাতে হবে, কিচ্ছু করতে পারবো না। বড় তৃপ্তিতে যেন আবার হেসে উঠল মেয়েটা। হাসির সঙ্গে সঙ্গে খসে পড়তে লাগলো তার চামড়া, মাংস, প্রথমে মুখ, তারপর সর্বাঙ্গ থেকে। দগ্ধ প্রায় কঙ্কাল শরীর এখন আমাদের সামনে, বিভৎস দুঃস্বপ্নের মতো। জানি অনেক কষ্ট পেয়ে মরেছিল, অনেক স্বপ্ন, অনেক আশার সমাধি রচনা করেছিল ওর আপনজনেরাই। তবুও এখন আমার সেসব কথা মনে পড়ছিল না। বেদনা জাগছিল না এক বিন্দুও। শুধু মনে পড়ছিল সৌম আমার নিকটতম বন্ধু, সৌম ওর মা বাবার একমাত্র সন্তান, আর সৌমর কোনো দোষ নেই। কবেকার কোন পূর্বপুরুষের পাপের দায় আমার বন্ধুর নয়। যারা অপরাধী ছিল তারা শাস্তি পেয়েছে আগেই। তারপর কেন এই হিংস্র অতৃপ্ত প্রেতজনই বেঁচে আছে অকারণ প্রতিহিংসার আগুন বুকে নিয়ে? মনে মনে ঈশ্বরকে ডাকলাম, পথ দেখাও। আর তখনই ঈশ্বরের আশীর্বাদের মতোই হাতে ঠেকলো পকেটে থাকা শক্ত কিছু একটা। হ্যাঁ, সেই বৃদ্ধা কি যেন গুজে দিয়েছিল আমার হাতে, দেখাই হয়নি সেটা। আপাত দৃষ্টিতে খুব সাধারণ একটা জিনিস, লাল সুতোয় গাঁথা একটা রুদ্রাক্ষ। কিন্তু সেটা হাতে নিতেই আশ্চর্যভাবে মনে পড়ে গেল অবর্ণনীয় আতঙ্ক আর অসহায়তা কেটে গিয়ে স্বাভাবিক মনোবল ফিরে এলো নিমেষেই। আর ওই আগুনের হলকার মধ্যে দাঁড়িয়েও মুহূর্তের জন্য অনুভব করলাম এক স্নিগ্ধ শীতল স্পর্শ। কিন্তু কি করতে হবে এই রুদ্রাক্ষ দিয়ে তা তো বলে দেননি তিনি। তখনই কানে ভেসে এলো মন্ত্রোচ্চারণের ধ্বনি, মধুর গম্ভীর নারী কণ্ঠ, দুরাগত কিন্তু স্পষ্ট। ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষিয়মৃতাৎ। পূজার্চনা বা শাস্ত্র বিষয়ে এমনিতে যে আমার খুব একটা জ্ঞান আছে তা নয়, কিন্তু শৈব পরিবারে জন্ম হওয়ায় কিছু মন্ত্র ও স্তব পাঠ ছোটবেলা থেকে শুনেই বড় হয়েছি। মনে পড়ল দাদু বলতেন, গভীর রোগ, সংকট আর অকাল মৃত্যুর ভয় থেকে রক্ষা করতে পারে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মনে মনে 3 বার মন্ত্রোচ্চারণ করে প্রাণপণ শক্তিতে হাতে ধরা রুদ্রাক্ষ ছুড়ে দিলাম ওই প্রেতিনীর দিকে। সৌমকে স্পর্শ করে জিনিসটা গিয়ে পড়ল ওর আর ওই মূর্তিমান বিভীষিকার মাঝখানে। তারপর কয়েক সেকেন্ডের ঘটনা, সচক্ষে দেখা হলেও বিশ্বাস হতে চায় না। আমরা শুধু দেখলাম যেন মাটি ফুঁড়ে জেগে উঠল তীব্র উজ্জ্বল এক আলোক শিখা। আগুনের মতো রং নয়, তুষারাভ শুভ্র। চারিদিকের আগুনের হলকাকে যেন গ্রাস করে নিল সেই হিম শৈত্য, আর মুহূর্তে বেষ্টন করে নিল ওই নরকের জীবকে। একটা ক্রুদ্ধ জ্যান্তব গর্জন আমার রক্ত হিম করে আকাশের বুক চিরে ক্রমশ আবার এক করুণ হাহাকারে রূপ নিয়ে মিলিয়ে গেল দূরে, বহু দূরে। মিলিয়ে গেল সেই অত্যুজ্জ্বল আলোক শিখাও। কেউ নেই, শুধু আমরা 3 জন দাঁড়িয়ে আছি চাঁদের আলোয়। একটু দূরে মাটিতে লুটিয়ে পড়ে আছে সৌমর নিথর দেহ। ঝোপের আগুন নিভে গেছিল আগেই। সাবধানে পোড়া ঝোপঝাড় ডিঙিয়ে আমরা গিয়ে পৌঁছলাম সৌমর কাছে। আমরা ভালো করে ওকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বেঁচে আছে, তবে জ্ঞান হারিয়েছে। ততক্ষণে বাড়ির সবাই, এমনকি গ্রামের বহু লোক জড়ো হয়েছে সেখানে। পরে জেনেছিলাম ওই বীভৎস চিৎকার নাকি বহু দূর থেকে শোনা গিয়েছিল। ভালো করে খুঁটিয়ে দেখে মনোহর জ্যাঠামশাই বললেন, এ তো দ্বিমুখী রুদ্রাক্ষ দেখছি।
যাকে হরগৌরী রুদ্রাক্ষ বলা হয়, এমন একটি মন্ত্রভূত রুদ্রাক্ষ ছিল এই বাড়িতে। নিয়ম অনুযায়ী প্রতি প্রজন্মে বংশের জ্যেষ্ঠ ছেলের গলায় এমনই লাল কাঠ দিয়ে পরানো থাকতো। মেজ ঠাকুরদার আমল থেকেই এই নিয়ম। কথা হচ্ছিল বাইরের দালানে বসে পরের দিন সকালে। আজও গ্রামের অনেকে এসেছে। সৌম্য শুয়ে আছে ঘরে। জ্বর রাতেই ছেড়ে গেছে, তবে খুব দুর্বল। আর আশ্চর্যের ব্যাপার, গত রাতের কোনো কথাই ওর স্মৃতিতে নেই। অচেতন সৌম্যকে ঘরে এনে শুইয়ে দেবার পরই আমার চোখ পড়ে সেই রুদ্রাক্ষ ওর গলায় পরানো। কি করে সেটা হলো জানি না, কিন্তু এই অবিশ্বাস্য অসম্ভব ঘটনা চোখের সামনে দেখে আমাদেরও প্রায় স্নায়ু জবাব দিতে বসেছে। তখন কোনো কিছু নিয়ে ভাবার বা অবাক হবার মতো কিছুই আর নেই। তখন দিনের আলোই বরং অনেকটা ধাতস্থ হয়েছি সবাই। কাল প্রায় সারা রাত জেগেই ছিলাম। সৌম্যর জ্ঞান ফিরলেও স্বাভাবিক হতে সময় লেগেছে। ভোরের দিকে চোখ খুলে একবার ঘুম জড়ানো গলায় বলেছিল, ও চলে গেছে। কে? কার কথা বলছিস? সৌম্য তেমনি ঘুমের ঘোরেই বলল, ওই তো, আমি পড়ে যাচ্ছিলাম অনেক নিচে, খুব অন্ধকার। ও আমাকে ধরে নিল। সকালে দেখেছিলাম, বুড়ি নয় কিন্তু খুব সুন্দর মুখ। উনি কে ছিলেন বলো তো? অন্যরা প্রলাপ ভাবলেও আমি ভাবিনি। তবে ওর সব প্রশ্নের উত্তর আমারও জানা নেই। সেই উত্তরটাই খুঁজছি। মেজ ঠাকুরদা মানে সৌম্যর প্রপিতামহ? আমি জিজ্ঞাসা করি। ইতিবাচক ঘাড় নাড়লেন জ্যাঠামশাই। তারপর একটু অন্যমনস্কভাবে বললেন, এখন তো সৌমই বংশের একমাত্র ছেলে, জ্যেষ্ঠ পুত্র তো বটেই। ওর গলায়ও পরানো ছিল, কিন্তু সে তো ওর ছোটবেলাতেই হারিয়ে গেছে। সেই যেবার ওরা এখানে এসেছিল তখন। কিন্তু আমার মন বলছে এই সেই রুদ্রাক্ষ। তা তুমি কোথায় পেলে বাবা? কিছুটা সংক্ষেপে হলেও মোটামুটি সবটাই খুলে বললাম। শুনতে শুনতে ভ্রু কুঁচকে গিয়েছিল জ্যাঠামশাইয়ের। বেশ কিছুক্ষণ ভেবে বললেন, কিন্তু অত বয়স্ক কোনো মহিলা তো এখন এই গ্রামে নেই। অবশ্য তুমি যেমন বলছো তাতে কোনো সাধারণ মানুষ বলেও তো মনে হয় না। কি বলেন অনাদি কাকা? যাকে সম্বোধন করা হলো সেই অনাদি কাকা বোধহয় গ্রামের প্রবীণতম মানুষদের একজন। অন্ততপক্ষে 85-86 বছর তো হবেই। মাথা নেড়ে উনি বললেন, ও নিয়ে বৃথা ভাবনা নাই করলে মনে হয়। সাধারণ মানুষ যে নন সে তো তুমিও বুঝেছ। ঠাকুর দেবতা না হলে আর এমন অহৈতুকী কৃপা করে কেউ? আমার যেন মনে নিচ্ছে ও মন্তর পড়া রুদ্রাক্ষ যিনি দিয়েছিলেন সেই মায়ামা নিজেই এসেছিলেন নিজের কথা রাখতে। হতেই পারে, ঠিকই বলেছ বটে, জানো তো। অন্য একজন সায় দিল, আর যে জায়গার কথা বলছো না, শুনে মনে হচ্ছে ওটা গায়ের পুরনো শ্মশান। ওই বটতলাতেই তো মায়ের থান। শরীর থাকতে ওইখানে মা সাধন ভজন করতেন গো। মায়া মা? কে তিনি? জ্যাঠামশাই একটু নড়ে চড়ে বসলেন। মায়ামা এ অঞ্চলে এক কিংবদন্তি। এই গ্রামেরই এক মেয়ে, নাম ছিল যোগমায়া। খুব সাধারণ গ্রাম্য মহিলার মতোই থাকতেন, কিন্তু আসলে অতি উচ্চ স্তরের সাধিকা। তার সম্পর্কে অনেক অলৌকিক কাহিনী এখনো এখানকার লোকের মুখে মুখে ফেরে। থাকতেন মানে? তিনি নেই আর? জ্যাঠামশাই মাথা নাড়লেন। তিনি ওই মেষ ঠাকুরদার সমসাময়িক ছিলেন। প্রথম দিকে তার সাধনার ব্যাপারে মানুষের অনেক ভুল ধারণা ছিল। টুকটাক ডাইনি বিদ্যা মনে করত, লোকে ভয় পেত এবং এড়িয়েও চলত। মায়া মায়ের দুই ভাই এই গ্রামেই বাস করত পরিবার নিয়ে।
একবার প্রবল দুর্যোগে নদীর ভাঙনে তাদের ঘর ভেঙে পড়ে যায়, মাথা গোজার ঠাঁইও থাকে না। একে তারা গরিব মানুষ, তখনকার হিসেবে নিচু জাত, তার মধ্যে আবার ওই সব রটনা, কেউ কোনো সাহায্য করতেও রাজি হয়নি। তখন মেষ ঠাকুরদা জানতে পেরে তাদের নিজেদের বাড়িতে নিয়ে আসেন, নতুন করে ঘর তোলারও ব্যবস্থা করে দেন। মায়ের যদিও কিছু আসতো যেত না এসবে, নিজে তিনি শ্মশানের বটতলাতেই থাকতেন, তবু তার পরিবার আশ্রয় পাওয়ায় তিনি আজীবন কৃতজ্ঞ ছিলেন। সেই জন্যই মেষ ঠাকুরদার বিপদ জেনে ওই মন্ত্রপুত রুদ্রাক্ষ দিয়েছিলেন তাকে, এবং এও বলেছিলেন যে তিনি থাকতেই বংশে আর কোনো অপঘাতে মৃত্যু ঘটবে না। কি বলবো বুঝতে পারছিলাম না। এটা ঠিক যে কাল যা ঘটেছে তারপর থেকে অলৌকিকে অবিশ্বাস করার ক্ষমতা আমার নেই, তবু এইভাবে কানে এলো জ্যাঠামশাই বলছেন, শুধু এই একটা কথাই বুঝতে পারছি না অনাদি কাকা, শুনেছি মায়ামা যখন দেহ রাখেন তখন তিনি যুবতী, আর বয়স নাকি তার বোঝাও যেত না, অথচ এরা যাকে দেখেছে বলছে। বৃদ্ধ মানুষটি হাসলেন। দেহ থাকলে বয়সটা কত হতো হিসাব করো তো, আর দেহটা তো এদের কাছে খোলস বই নয়, দেখতে গেলে এরা তো তাঁরও নাতিপুতির সমান, তাই হয়তো সেইভাবেই এসেছিলেন। তবে যাই বলো, অন্য একজন বলে ওঠে, এ বংশের সাপ মুক্তি হলো এতদিনে। হ্যাঁ, ছোট গিন্নির আত্মা এবার নিশ্চয়ই মুক্তি পেয়েছে, বুঝলে তো, নিশ্চয়ই মুক্তি পেয়েছে। ওরা কথা বলছিলেন। আমি আস্তে আস্তে উঠে যাই ঘরে। সৌম ঘুমোচ্ছে, তন্ময় আর সুদীপ বসে আছে পাশে। অদ্ভুত ব্যাপার, কাল সৌমর কাছে বসতে ওদের গরম লেগেছিল ঠিকই, কিন্তু আমার মতো অত বীভৎস তাপ ওরা টের পায়নি। কোনো মন্ত্রোচ্চারণও শোনেনি, শুধু আমারই কানে এসেছিল সেটা। আলতো হাতে সৌমর বুকের ওপর রুদ্রাক্ষটা স্পর্শ করলাম। কি রহস্য এর, কি সংযোগ আমার সঙ্গে সেই বহু পূর্বে প্রয়াত সাধিকার? কেন আমাকেই মাধ্যম করা হলো সৌমকে বাঁচাতে? যা জানলাম তার থেকে অনেক বেশি অজানা রয়ে গেল। তা থাক, কিছু জিনিস হয়তো না জানাই ভালো, কিন্তু মুক্তি পেয়েছে তো চারুশশীর আত্মার। এই রুদ্রাক্ষ তাকে মুক্তি দিয়েছে, তাই হবে। রুদ্র শিবের অশ্রু থেকে জন্ম, তাই রুদ্রাক্ষ নাম। অনাদি দুঃখের স্রোতে তোমার নয়ন হতে ঝরে পড়া এক ফোঁটা জল, হিংসা প্রতিহিংসার অনির্বাণ চিতানল আর কি দিয়েই বা নিভতে পারত।